রিয়াদ অন্ধকারে কোথাও মিলিয়ে গেল। আশেপাশে রিয়াদকে হন্ততন্ত হয়ে খুঁজতে লাগলো সে অজ্ঞাত ব্যক্তি। রিয়াদ তাকে আড়াল থেকে দেখছে, শরীর থেকে রক্ত ঝরার বেগ প্রতিনিয়ত বেড়ে চলেছে। সাথে দুর্বল হয়েছে রিয়াদ, তবে বেরুতেও ভয় করছে রিয়াদের। মৃত্যু যে তার পিছনে, তার গতির বেগ স্বাভাবিকের তুলনায় বহুগুণ, যেন দক্ষ কোনো দৌড় প্রতিযোগী। শরীরের ঝোড়ও কম না, তার সাথে ফেরে ওঠার শক্তি ও সাহস জুটিয়ে উঠতে পারছে না রিয়াদ। তবুও মন শক্ত করে অজ্ঞাত সে ব্যক্তি অগোচরে বের হলো, কিন্তু পারল না তার চোখ ফাঁকি দিতে। সাথে সাথে ধাওয়া শুরু করলো তাকে সে। প্রাণ বাঁচাতে ছুটতে ছুটতে মেইন রোডের বেশ পাশে চলে এলো রিয়াদ। পিছনের জন যে মোটেও দুর্বল না, বাম দিয়ে কোনো মাত্রই নয়, তাই মেইন রোডের বেশ পাশে এসে গেলে প্রাণপণে ছুটতে লাগলো। কিন্তু আবারও পিছন থেকে ভারী কিছুর আঘাতে মুখ থুবড়ে পড়ল রিয়াদ। শরীর পুরো অবশ হয়ে আসছে তার, হাত পা কাঁপছে, কাজ করা যেন বন্ধই করে দিয়েছে। তাও হুমড়ি দিয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। এবার সে অজ্ঞাত ঘাতক তাকে টেনে ঘন নিঃশ্বাস পেল। অস্পষ্ট বাক্যে বলল, রিয়াদ প্লিজ, আমাকে মেরো না, ছেড়ে দাও প্লিজ। ভয় পাস নেই, এখনই ছেড়ে দিব, কথা বলে রিয়াদকে টেনে দাঁড় করালো। রিয়াদ ভালো করে কিছু বুঝে ওঠার আগে তাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রবল এক ধাক্কা দিল, যাতে রিয়াদ রাস্তায় গিয়ে আছড়ে পড়ার আগে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে গেল। পলকে রিয়াদের শরীর বেশ দূরে ছিটকে পড়ল। গাড়িটা একটা ব্যক্তিগত কার ছিল, হয়তো চালক ভালো মানুষ ছিল, তাই গাড়ি থামিয়ে এগিয়ে গেল রিয়াদের কাছে। প্রমোদ তঙ্গনা নামক সে অজ্ঞাত ঘাতক আর পা বাড়ালো না সেদিকে, বরং গাছগাছালির আড়াল হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আদ্রিস ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। বুকে পাথর রেখে হঠাৎ কক্ষে প্রবেশ করলো রিদিকা। কি, এখন তোমার আসার টাইম হলো? আরে কি করব বলো, আমার ওই বান্ধবী তো আসতেই দিচ্ছিল না, বলে কি না আজকে থেকে যেতে, কিন্তু আমি তোমাকে ছাড়া বেশিক্ষণ দূরে থাকতে পারি না বলে এসেছি। ওকে, ওর স্বামী নিজে এসে আমাকে বাড়ির সামনে দিয়ে গেলেন। ভালো করেছো, আমি নিজে থেকেই তোমায় কোথাও দূরে থাকতে দিব না কখনো, তুমি শুধু আমার কাছেই থাকবে। বুঝেছি। তা হাতে ওটা কি? আমার আর আখির ডিভোর্স পেপার, সাইন করে দিয়েছি। তুমি অবশেষে আখিকে ডিভোর্স দিয়ে দিলে? এমনটা কেন করলে তুমি? আমি কখনো তা চাইনি, আমার জন্যই আজ তোমরা আলাদা হয়ে গেলে। আরে তুমি শুধু শুধু প্যারা নিচ্ছ। আখি আমার কাছেই ফিরবে, দেখে নিও। যখন দেখবে আমি সাইন করে দিয়েছি ডিভোর্স পেপারে, যখন বুঝতে পারবে আমাকে ও সত্যি হারিয়ে ফেলছে, আমার থেকে দূরে চলে যাচ্ছে, তখন সব ফেলে আবারও আমার কাছে ফিরে আসবে, আর তুমি ওকে মেনে নিবে। অবশ্যই। তোমাকেও তো অপমান করলো, তারপরও ও আমার সাথে যা তা করতে পারে, কারণ আমি ওকে ভালোবাসি। আমি সেই অধিকার ওকে দিয়েছি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। অতঃপর আদ্রিস কক্ষ ত্যাগ করলো। হৃদিকা বেশ খানিকক্ষণ তার যাওয়ার পানে তাকিয়ে রইল। রাত 1টা। রিয়াদের অ্যাক্সিডেন্ট যে গাড়ির সাথে হয়েছে সেই গাড়ির মালিক তারই দূর সম্পর্কের আত্মীয় হন। তার এই অবস্থা দেখে লোকটি তাকে তাড়াতাড়ি করে পাশের মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসে। ইমার্জেন্সিতে নিতে হবে রিয়াদকে। শরীরের বিভিন্ন অংশ তার থেতলে গেছে। এদিকে বর্তমানে হাসপাতালে কোনো ডাক্তার নেই। পেরেশানিতে পড়ল নার্সেরা। নার্স ইরা ফোন করলো ডাক্তার আশরাফ খানকে। স্যার, ইমার্জেন্সি রুগী এসেছে, অনেক রক্তপাত হচ্ছে, তার আধ ঘন্টার মাথায় চিকিৎসা শুরু না করলে নিশ্চিত মারা যাবে, কিন্তু বর্তমানে কোনো ডাক্তার এখানে নেই। তোমরা যেভাবে পারো রুগীর টেক কেয়ার করো, রক্ত বন্ধ রাখার চেষ্টা করো, আর হাসপাতালের সবচেয়ে কাছের যে ডাক্তার থাকেন ওনাকে কল করে ইমার্জেন্সি আসতে বলো। ওকে স্যার। হাসপাতালের সব থেকে কাছে একমাত্র আখির বাড়ি পড়ে। সেখান থেকে তার বাড়ির দূরত্ব মাত্র 10 মিনিটের রাস্তা, তাই নার্স তাকেই ফোন করলো। ইমার্জেন্সির ডাক কখনো অবহেলা করে না আখি। যত তাড়াতাড়ি করে ফেরেছে চলে এসেছে। প্রায় 2 ঘন্টা অপারেশনের পর আখি রিয়াদকে বাঁচাতে সক্ষম হলো। যদি আখির তাকে মোটেও পছন্দ না, কিন্তু আখি নিজের দায়িত্ব পালনে কখনো পিছপা হয় না। এত সময়ে সেখানে রিয়াদের পুরো পরিবারই চলে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে সকলে। রিয়াদ বেঁচে গেলেও আশঙ্কা মুক্ত নয়।
তাকে আইসিইউতে রাখা হয়েছে। জ্ঞান ফিরলে ভালো খারাপ কিছু বোঝা যাবে। কাজ শেষ করে আখি আবারও চলে যায় তার শান্তির নীড়ে। রাত 4টা। ব্যস্ত শহর ঘুমে দেশে তলিয়ে আছে, চারিদিকে নীরবতার দখলে, জনশূন্য সব দিক। প্রমোদ তো সে অঙ্গনার প্রিয় একটা পরিবেশ, যে আশেপাশে ভালোই জমে উঠেছে। এই ঘন অন্ধকার জনশূন্য নীরব পরিবেশেই তো পাপীদের মৃত্যু আর্তনাদ শুনতে মজা পায় সে। নিজের কাজ অপূর্ণ রাখার অভ্যেস যে তার কখনোই নেই, তাই চলে আসলো অপূর্ণ কাজে পূর্ণতা দান করতে। হাসপাতালে এসে সোজা আইসিইউ রুমে ঢুকে পড়লো। এদিকে গেল রিয়াদের ধারে। অতঃপর খুব ধীরগতিতে তার শরীরে দেওয়া সকল স্যালাইন ও ব্যান্ডেজ আস্তে আস্তে খুলতে লাগলো। তার যেন এসব মজাই লাগছে। অতঃপর রিয়াদকে সেই আগের হালে ফিরিয়ে দিয়ে সে তার পথ ধরল। আত্রিশ সকাল হতে না হতেই ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে আখির কাছে। প্রফুল্ল মনে নাস্তা সেরে হাসপাতালের উদ্দেশ্যে যাবার জন্য প্রস্তুত হবে, তখনই হাতে আসলো পেপারটা। আদ্রিসের সাইন দেখে মাথা ব্যথায় কুঁকড়ে উঠল আরেক দফা তার মন। চোখে শোকের জল থাকলেও মুখে ফুটল তাচ্ছিল্যের হাসি। অবশেষে তার ভালোবাসার পরাজয় ঘটল। আদ্রিসের মিথ্যে ভালোবাসার ধাক্কা সামলাতে না পেরে তাচ্ছিল্যের হাসিটা প্রখর করে বলল আখি, বাহ রে ভালোবাসা, যে কাল অবধি মৃত্যুর আগ অবধি ছাড়বে না বলেছিল, সেই আজ নির্দ্বিধায় ছেড়ে দিল। মানুষ এত নাটক জানে, আদ্রিসকে না দেখলে জানতামই না। আল্লাহ তাআলা আপনার কাছে হাজারো শুকরিয়া আমাকে আদ্রিসের মিথ্যে ভালোবাসার জাল থেকে বাঁচানোর জন্য। অবশেষে আত্মসম্মানের সংগ্রামে জয়ী হলাম আমি। শুকরিয়া রাব্বুল আলামিন। আদ্রিস নাস্তা করছিল, তখনই তার ফোনে কল আসে। কলটা রিসিভ করার পর অপর পাশের বলা কথা শুনে হতভম্ব হয়ে গেল আদ্রিস। আর কিছু কাউকে না বলে ছুটে বেরোলো বাইরের দিকে। রিদিকে শুধু লক্ষ্য করলো আদ্রিসের কার্যকলাপ। আইসিইউ রুমের বেড জুড়ে রক্তের ছড়াছড়ি। রিয়াদের লাশের দিকে যে কারো তাকাতেই ভয় করছে। এত ভয়াবহ অবস্থা সহ্য করার ক্ষমতা সবার থাকে না। রিয়াদের লাশের পাশেও প্রমোদ অঙ্গনা নামটা লিখা। তাজ্জবের ব্যাপার হলো নামের পাশে এবার বাক্য লিখা আছে। ভালোবাসার মর্ম যে প্রতারণা দিয়ে দেয়, তার হাল এমনই হওয়া উচিত। প্রমোদ অঙ্গনা। ইন্সপেক্টর জিসান নির্বাক হয়ে রইল। পাবের একটা রুম বন্ধ। ঈশানারও গলা কাটা লাশ পাওয়া গেছে, যার পাশে লিখা, লোভে পাপ পাপে মৃত্যু, প্রমোদ অঙ্গনা। কি করবে জিসান ভেবেই পাচ্ছে না। এই প্রমোদ অঙ্গনা যে তার রাতের ঘুমও দিনের শান্তি হারাম করে দিয়েছে। তবে ছাড়বে না এই অজ্ঞাত খুনিকে। ফোন করে নিয়েছে সে যেভাবে হোক না কেন তাকে তো জিসান ধরবেই। হাসপাতালে সিসিটিভি ফুটেজ চেক করলো জিসান। সেখানে শুধু হুডিওয়ালা মাস্ক পরিহিত একজনকে দেখা গেছে, যার হাতে মোজা, পায়ে শু, উপর থেকে নিচ অব্দি কালোতে ভরপুর। চেহারা দেখা বা শরীরের কোনো গড়ন কিছুই তো বোঝা যাচ্ছে না। এমতো অবস্থায় এই ফুটেজ দিয়েই বা কী হবে? গম্ভীর চিন্তায় পড়ে গেল জিসান। হাসপাতালে পড়েছে কান্নার রোল। পুলিশের দাবিতে রিয়াদের লাশ কাটা ঘরের বাইরের দিকে বসে কেঁদে যাচ্ছে রিয়াদের আত্মীয় স্বজন। এক পাশে বসে কেঁদে যাচ্ছে তার স্ত্রী, তার 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরে। রিয়াদ তাকে সত্য অর্থে ভালো না বাসলেও কি হলো, সে তো ভালোবেসেছিল। তার ভালোবাসায় তো কোনো খুঁত ছিল না। আখি দাঁড়িয়ে প্রখর দৃষ্টি নিক্ষেপ করে আছে মাসুমার উপর। তখন আদ্রিত চলে আসলো সেখানে আখির খোঁজে। আখির উদ্দেশ্য বলল, আখি, আধ ঘন্টার মধ্যে একটা ডিফিকাল্ট সার্জারি আছে, আমাদের দুজনকে থাকতে হবে। আদ্রিত লক্ষ্য করলো আখি যেন তার কথায় কান দিল না, বরং তার পুরো মনোযোগ মাসুমার দিকে। আদ্রিত এবার আখির কাঁধে হাত রেখে বলল, এমন কি দেখছো আখি? দেখছি কারো ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কতটা কষ্ট হতে পারে, তার গভীরত্বে হারিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভালোবাসার মানুষটা যেরকমই হোক না কেন, তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। দেখানো কিভাবে কান্না করছে এক বিশ্বাসঘাতকের জন্য, যে তাকে রেখে অন্য নারীতে আসক্ত হয়েছিল। আজ তার মৃত্যুতে সে অভাগীর চোখের জল ঝরছে। রিয়া অন্য নারীতে আসক্ত ছিল মানে? আর এসব তুমি কি করে জানলে? এবার আখি আদ্রিতের দিকে তাকে অনেকটা হেসে বলল, সেটা না হয় আপনাকে নাই বললাম। সব কিছু শুনতে কেন মন চায় আপনার? মনে এত কৌতূহল থাকা ভালো না ডাক্তার সাহেব। চলুন, সার্জারির আগে রোগীর অবস্থা তো জানতে হবে।
আখি আগে হাঁটা ধরলে পিছন এলো আদৃত। ঠিক তখন আখির সামনে পড়ল আদৃশ। আখির পিছনে আদৃতকে দেখে মুহূর্তেই আদৃশকে দেখেও না দেখার ভান করে তাকে পাশ কাটিয়ে চলে গেল আখি, যাতে তার মনের পীড়া বেড়ে দ্বিগুণ হলো। আদৃশের উপর তাচ্ছিল্য ভরা এক দৃষ্টি চোখ বুলিয়ে নিজেও পাশ কেটে চলে যেতে নিলে আদৃশ তাকে পিছু ডাক দিল, দাঁড়ান ডাক্তার আদৃত। আদৃশের ডাকে আদৃত থমকে দাঁড়ালো। এবার আদৃশ দমকানে সরে বলল, আখির কাছ থেকে দূরে থাকবেন আশা করি। কেন? কারণ আখি শুধুই আমার, তোমার ছিল, কিন্তু তুমি তার মর্ম দিয়ে উঠতে পারোনি। তাইও কারো হোক বা না হোক, তোমার তো একদমই না। ভুলে যাবেন না, আখি তখনও আমার ছিল। মনে তো তোমার রাখা উচিত যে আখি তখন তোমার ছিল না। ওকে আমি ভিক্ষে স্বরূপ দিয়েছি তোমায়। কথাটা কানে যেতে ক্ষিপ্ত হয়ে আদৃশ আদৃতের গলায় চেপে ধরল, দাঁত কটমট করে বলল, আখি শুধুই আমার, কথাটা ভুলে যাবেন না ডাক্তার আদৃত, নইলে আমি আমার সীমা লঙ্ঘন করতে বাধ্য হব। আখির দিকে তোলা চোখ আমি উফরে ফেলতেও দ্বিধাবোধ করব না। আদৃত এবার বেশ জোর ধাক্কা দিয়ে আদৃশকে সরিয়ে দিল নিজের কাছ থেকে। আদৃশ অনেকটা পিছিয়ে গেল। এতে আদৃত এবার ঝাঁঝালো গলায় বলল, সেদিনের মার মনে থাকলে তুমি আজ এই স্পর্ধা করতে না আদৃশ। আমার কলার ধরার মতো ভুলের মাসুলটা এখনই সুদে আসলে নিয়ে নিতাম সক্ষম আমি, তুমি না ভালো করেই জানো। কিন্তু হাসপাতাল আমি সিন ক্রিয়েট করতে চাইছি না। তাছাড়া আমার আখির এভাবে এসব ভালো নাও লাগতে পারে, আর আমি ওকে কোনো রকম ফিরাদান করতে ভাবতেও পারি না। আর যেখানে রইল কথা আখিকে নিয়ে, আখি আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। মধ্যেখানে তুমি তো ছিলে শুধু ওর মনের ভুল। আখির জীবনের তিক্ততম অধ্যায় যে শেষ হয়ে গেছে, এখন আখির ভবিষ্যৎ জুড়ে শুধু আমারই অবস্থান হবে। ওকে আমি নিজের করে নিব, আগলে নিব নিজের ভালোবাসার পবিত্র বন্ধনে, পারলে ঠেকিয়ে নিও। কথাগুলো বলে আদৃত কলার ঠিক করতে করতে চলে গেল। আদৃশ অসহায়ের মতো তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। সার্জারির উদ্দেশ্যে যাবে আখি এবং আদৃত। তখনই জিসান তাদের পথ আটকালো। দাঁড়ান ডাক্তার আখি। জি বলুন ইন্সপেক্টর জিসান। আমরা আপনার বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করেছি কাল রাত 4টার সময়, কিন্তু আপনাকে পাওয়া যায়নি। আপনি কোথায় ছিলেন তখন? এক্সকিউজ মি ইন্সপেক্টর, আপনি একজন পুলিশ অফিসার, সব রকম যুক্তি জ্ঞান আপনার থাকা প্রয়োজন। এমন কোনো লোক নেই হয়তো যারা বেডরুমে সিসিটিভি ক্যামেরা লাগায়। অ্যাট লাস্ট আমি এমন কাজ করার কথা কখনো ভাবতে পারি না। আপনি সিসিটিভি ফুটেজ ভালো করে দেখেছেন নিশ্চয়ই। আমি কাল রাতে প্রায় 3:30টার দিকে আমার বেডরুমে প্রবেশ করেছিলাম। সেখানে পরিষ্কারভাবেই আপনি তা দেখেছেন আশা করছি। আর তারপর আমি বেডরুম থেকে হয়তো সকাল 7টার দিকে বেরিয়েছি। এর আগে কক্ষ থেকে বেরোনোর কোনো ফুটেজ আপনি দেখেছেন বলে আমার মনে হয় না। দেখুন, আমি এক কথা বারবার বলতে মজা পাই না, তাও আপনাকে বলছি, প্রমাণ ছাড়া আখিকে হেনস্থা করতে আসবেন না, নইলে পরিমাণ ভালো হবে না। আমাকে থ্রেট দিচ্ছেন? আমি সোজা কথা বলছি। আপনি থ্রেট মনে করলে করতে পারেন, আখির কোনো আসে যায় না। কথাটা জানিয়ে আখি চলে গেল ওটি রুমের দিকে। আদৃত এক ফলক জিসানের দিকে তাকিয়ে আবার হাঁটা শুরু করলো। আয়নার সামনে দাঁড়িয়ে আছে হৃদিকা, বেশ সাজগোজ করছে। আদৃশের মন ভালো থাকবে না আজ সে জানে। প্রাণপ্রিয় বন্ধু তার আজ পৃথিবী ছেড়ে চলে গেছে। মন মানসিকতা ভালো থাকার তো কোনো কথা না। তাই আজ সে আদৃশের পছন্দের খাবার রান্না করেছে নিজ হাতে। তার দেওয়া শাড়ি পরে হালকা সাজগোজ করে নিয়েছে। এবার চুল আঁচড়ানোর পালা। চুল আঁচড়াচ্ছিল, হঠাৎ একগুচ্ছ চুল এমনিতেই তার হাতে চলে আসলো। স্বাভাবিকভাবে একসাথে এত চুল আসার কথা নয়। হৃদিকার চুল এমনিতেই অনেক কম পরে, কিন্তু আজকে এমনটা হওয়া মানে ফেরেশানির যোগান দিয়ে গেল তার। সার্জারি শেষ করে এসে আখি তার কেবিনে বসে আছে। আদৃত সেই রুগীর কিছু রিপোর্ট নিয়ে এলো আখির সাথে আলোচনা করতে। এদিকে আখি ডিভোর্স পেপারটা হাতে নিয়ে চোখের জল ফেলছিল। 3 বছরের গড়া সম্পর্ক যতই তিক্ততা থাকুক না কেন, তার ভেঙে যাওয়াটা মেনে নেওয়াটা
সক্ষমতা যে কেউ সহজে আয়ত্ত করে উঠতে পারে না। আখির অবস্থারও সেই একই রকম। কেমনে দিবে সান্ত্বনা? তখন আখির কেবিনের দরজা একটু খোলা অবস্থায় থাকলে আদৃত তাকে কান্নারত অবস্থায় বাহির থেকে দেখতে পায় অনেকখানি, যাতে বুকের ভিতরখানা তার মুহূর্তে ব্যথাময় হয়ে গেল। বুকের পীড়া দমিয়ে অত্যন্ত স্বাভাবিকভাবে দরজায় নক করলো, যাতে আখি হকচকিয়ে উঠে ডিভোর্স পেপারটা সরিয়ে চোখ মুছে নিল। মিথ্যে হাসি কোনোরূপ টাঙ্গিয়ে আদৃতকে ভিতরে আসতে বলল। আসলে মিসেস রেহানার রিপোর্টগুলো নিয়ে এসেছিলাম, তোমার সাথে এ নিয়ে কিছু কথা ছিল। আর আপনি কেন এলেন? আমাকে ডাকিয়ে নিলে পারতেন। তোমার যাওয়া আর আমার আশা একই তো। আচ্ছা বসুন, দেখি রিপোর্টগুলো। আদৃত বসে গেলে আখি তার কাছ থেকে রিপোর্টগুলো নিয়ে দেখতে লাগলো। আদৃত বেশ সময় তার পানে অপলক তাকিয়ে এবার বলে উঠল, চাইলেও আমার সাথে সব তিক্ততা ভাগ করে নিতে পারো আখি। তুমিই তো বলতে তিক্ততা মনে লুকিয়ে না রেখে ভাগ করে নেওয়া উচিত, মনের ভালোর জন্যই। আদৃতের কথায় বেশ অবাকত্ব নিয়ে আখি বলল, আপনি কি বলতে চাইছেন? পরিষ্কার করে বলবেন। আমি পরিষ্কার করেই বলছি আখি, তুমি বুঝো না বোঝার বান করলে তো কথা চাপা পড়েই থাকবে। আড়ালে চোখের জল ফেলে সব কিছুর সমাধান পাওয়া যায় না আখি। ব্যথা লুকুলোই লুকোয় না। আপন কেউ রয়ে গেলে তো শোক বাক করে বলে বেড়াবো। কেন, আমি কি এতই পর হয়ে গেলাম? আপন কখন ছিলেন? কোনো দিনও না। তখনও পর ছিলেন আর এখনও তাই। সবাই সব কিছু সব অনুভূতি বুঝে উঠতে সক্ষম হয় না ডাক্তার আদৃত। হয়তোবা সক্ষম ব্যক্তিকেই অক্ষম ভাবছো তুমি। অক্ষম তো আমি নিজেই হলাম। মানুষ চিনতে আর কত ভুল পথে পা বাড়ানোর সাহস পাবো? আমার সে ক্ষমতা যে আর নেই। হ্যাঁ, ভুল তো সবসময় আমিই ছিলাম। দেখো না, তুমি ঠিকই জীবনে কতটা এগিয়ে গেলে, আর আমি সেই শুরুতেই পড়ে রইলাম। চাইলেই কি কাউকে কারো জায়গা দিয়ে দেওয়া যায় জীবনে আখি? জীবনে এগিয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। চাইলেই জীবনকে দ্বিতীয় সুযোগ দেওয়া যায়, কিন্তু সে প্রথম ব্যক্তির স্থান কাউকে দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না ডাক্তার আদৃত। হয়তো আপনি কখনোই সেই ব্যথার পরিমাণটা অনুভব করে উঠতে পারবেন না। কথাটা আখি আদৃতকে ধিক্কার দিয়ে বলেছে, বুঝতে পারলো আদৃত। তবে আখি কেন তাকে ধিক্কার দিবে এমনভাবে? আদৃত তো আখির জন্যই তাকে ছেড়ে গেল, কারণ আখি তো শুধুই আদৃশকে ভালোবাসত। আখি আবার বলল, রিপোর্টগুলো ঠিক আছে দেখছি। আপনি রোগীর ওষুধগুলো লিখে দিন। আমি আজকেও ছুটি নিয়েছি, কারণ রাতে ইমার্জেন্সি দেখতে গিয়ে ঘুমাতে পারিনি, শরীরটা খারাপ লাগছে। চলি। আমি পৌঁছে দেই? লাগবে না, এমনিতেই একা নিজেকে সামলে নিতে পেরে গেছি, আর কাউকে প্রয়োজন নেই। আদৃত তখন আখির চোখে ছলছল করে ওঠা জল স্পষ্ট দেখতে পেল, যা হয়তো সে গড়িয়ে পড়তে না দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করে গেছে। চলে গেল আখি আদৃতে পাথরের ন্যায় সেখানে দাঁড়িয়ে রইল। জিশান প্রমত্ত অঙ্গনা সম্পর্কে বেশ সন্ধান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এসআই সুমন উৎসুক সুরে জিজ্ঞেস করলো, স্যার, আপনার মনে হয় না এ প্রমত্ত অঙ্গনা কোনো ছেলে? হয়তোবা পুলিশকে বিভ্রান্ত করার জন্য নিজেকে নারী বলে দাবি করছে। না, এই প্রমত্ত অঙ্গনা একজন নারী, আর এরা একজন না, দুজন। একজন আসল, আরেকজন নকল। আসল প্রমত্ত অঙ্গনার আবির্ভাব 13 বছর আগ থেকে হয়েছে, আর নকল জনের 4 বছর আগে। প্রমত্ত অঙ্গনা সম্পর্কে আমরা যে বিস্তারিত খবরগুলো পেয়েছি তা মোতাবেক সে আজ অব্দি যতটা খুন করেছে তাদের সবাই হয়তো পরকীয়াকারী ছিল, নয়তো দর্শন, নয়তো এমন নারী যারা অন্যের স্বামীকে নিজের করে পেতে চেয়েছে, আর সে সকল লাশের পাশে তাদের মৃত্যুর কারণ লিখে দিয়ে গেছে। সে খুনগুলো খুব বিচক্ষণতার সাথে করে। প্রথমে শিকারকে মাথায় আঘাত করে, তাকে দুর্বল করে, তারপর তার উপর ছুরি দিয়ে প্রহার করে। আপনি তো নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারেন প্রমত্ত অঙ্গনা দুজন? কারণ প্রমত্ত অঙ্গনা আজ অব্দি যতটা খুন করেছে সবাই এক ধরনের অপরাধী ছিল।
সমাজের পতনের সাথে জড়িত কিছু ব্যক্তিত্ব, যাদের লাশের পাশে তার নামের সাথে তাদের খুনের কারণও লেখা ছিল। কিন্তু গত 4 বছর আগের 2টা খুন, এদিকে এখন পলি আর লিজানের খুনগুলো প্রমত্ত অঙ্গনা করেনি, বরং নকল প্রমত্ত অঙ্গনা করেছে, কারণ তাদের লাশের পাশে নাম ব্যতীত কিছু লিখে ছিল না, যেখানে প্রমত্ত অঙ্গনা কখনো খুনের কারণ লিখতে ভুল করে না। রিয়াদের পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তার অ্যাক্সিডেন্টের আগে তার শরীরে ছুরির আঘাত করা হয়েছিল, আর রিয়াদ আর ঈশানার খুন আসল প্রমত্তন অঙ্গনাই করেছে, কারণ তাদের লাশের পাশে খুনের কারণ দেওয়া ছিল। 13 বছর আগ থেকে যখন প্রমত্ত অঙ্গনা খুনগুলো করা শুরু করেছিল, তখন পুলিশের তদন্ত অনুযায়ী তার খুন করার ধরন খবরের কাগজ, টিভি, গণমাধ্যম প্রচার করা হয়েছিল। হয়তোবা সেসব খবর তার খুন করার ধরন আয়ত্ত করে কেউ ব্যক্তিগত শত্রুতা মিটিয়ে প্রমত্ত অঙ্গনা নাম লিখে বেঁচে যাওয়ার চেষ্টা করছে। 30টির উপর কি বলছেন স্যার? হ্যাঁ সুমন, এই মাত্র আমি খোঁজ পেলাম যে গত 13 বছর আগ থেকে প্রমত্ত অঙ্গনা খুন করে আসছে। ইন্সপেক্টর ইশতিয়াক 6 বছর খোঁজ করার পরও ওকে পেতে সক্ষম হয়েছেন, আর তা না তো ওকে ধমাতে। এরপর এই পুলিশ স্টেশন আমার আগমন ঘটে। গত 6 বছরে এই শহরে প্রমত্ত অঙ্গনা দ্বারা 2টি খুন হলেও বাংলাদেশের বিভিন্ন শহরে আরও 17টির মতো খুন অবধি গণনা করা গেছে। তাদের খুন প্রমত্ত অঙ্গনা করেছে। খোঁজ নিলে হয়তো এর থেকেও বেশি খুঁজে পাওয়া যাবে। একে নিয়ে সকল পুলিশ কর্মকর্তারা নিরাশায় ভুগছেন, কিন্তু প্রমত্ত অঙ্গনা সব থেকে বেশি খুন আমাদের ঢাকাতেই করেছে। তাই আমার যতদূর মনে হয় ওর বাসস্থান ঢাকাতেই। ওকে খুঁজে বের করার ছাপটা আমার উপরেই পড়েছে এখন, আর আমি ওকে খুঁজে বের করবই। আমরা এই প্রমত্ত অঙ্গনাকে যতটা হালকাতে নিচ্ছি, ততটা সোজা না ওকে খুঁজে বের করা। আমাদের সেই নকল প্রমত্ত অঙ্গনা অবধি আগে পৌঁছাতে হবে। হয়তোবা ওকে ধরতে পারলে আসল জন অবধি পৌঁছা যেতে পারে। রাত 10টা 25। আদ্রিতের মন ভালো নেই। আখির কথা মনে থেকেই সরাতে পারছে না। আজকে আখির মন খারাপ হওয়ার কারণ নিজেকেই মনে হচ্ছে। আদ্রিত তো নাও পারতো আখির সাথে এভাবে কথা বলতে, তবে আখি বা কেন তাকে এমন করে ধিক্কার দিল, কিছুই বুঝতে পারছে না আদ্রিত। কিন্তু এমন সময় সে কিছু বুঝতে চায় না। তার মন যে আখির সন্নিকটে যাওয়ার যুদ্ধে জয়লাভে উঠে পড়ে লেগেছে। কালো রঙের একটা শার্ট হাতে গড়ি পরে নিল, তারপর চুলগুলো ঠিক করে সদর দরজা দিয়ে বেরিয়ে যাবে, তখন সামনে প্রকট হলো রিঙ্কি। আরে কোথায় যাচ্ছ আদ্রিত? আসার পর থেকে তো ভালো করে কথাটাও বলোনি, একটু বসো না। রিঙ্কি, আমার আর্জেন্ট কাজ আছে, তাই যেতে হবে। তুমি নিজের রুমে যাও। কি শুরু করেছো? আসছি থেকেই তো রুমে বসে আছি, কোথাও তো ঘুরতেও নিয়ে গেলে না। তোমার দেশে অতিথি আসলি নাকি এমন করে লোক? সমস্যা নেই, কালকে মা বাবার সাথে করে বেরিয়ে আসো কোথাও। আমি এখন চলি। আদ্রিত, কথা শোনো। আদ্রিত আর না দাঁড়িয়ে চলে গেল। রিঙ্কি অভিমানে নাক মুখ কুঁচকে নিল মুহূর্তেই। তখন আদ্রিতের পরিবারের বাকি সবাই সেখানেই বসে গল্প গুজব করছিল। শায়লা মির্জা এবার বেশ বড়সড় হাসি দিয়ে বললেন, রিঙ্কি মা, কালকে রেডি থেকো, আমরা সবাই মিলে আমার এক বান্ধবীর বাসায় যাবনি, কেমন? কথাটা শুনে রিঙ্কির কুচকানো চেহারাটা আরো কুচকে গেল। কোনো রকমে জবাব দিল, দেখি গেলে বলবো। অতএব নিজের রুমে চলে গেল। শায়লা মির্জা ফিক করে হেসে দিলেন। শায়লা, তুমিও না এমনটা কেন করো বলো তো? ওর সাথে তো ওর সাথে করবো না তো কার সাথে করব? ছেলের গাড়ে পেতনি ছড়বে আর আমি ছড়তে দিব? মা, তুমিও না। খবরদারি শিকা, আমার শাশুড়ি মাকে কিছু বলেছো তো? আমি কিন্তু মায়ের টিমে। তোমাকে নিয়েও আর পারা গেল না। দেখো না, রিঙ্কি না আবার তোমাদের দুজনকে কোন ইঞ্জেকশন দিয়ে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয়। ভুলে যাও না ডাক্তারও। কথাটা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। আখির ফোনে কল আসলো গার্ড ফাইসেলের। ম্যাম, ডাক্তার আদ্রিত এসেছেন, তাকে কি ভিতরে আসতে দিব? অবশ্যই, ওনাকে পাঠিয়ে দিন। অল্প সময় ক্যালিং বেলের আওয়াজ বেজে উঠলে আখি নিজে এগিয়ে গেল দরজা খুলতে।
দরজা খুলে দেখতে পেল নিচে বেশ বড়সড় একটা কেক রাখা, যাতে লিখে শুভ জন্মদিন হিটলার। আঁখি পিছন মোড়ে দেয়ালের গড়িতে দেখতে পেল রাত ঠিক 12টা বাজে। তখন দরজার সামনে নিচের পুরো জায়গাটা জুড়ে হরেক রঙের বেলুন শোভা পেয়েছে। চোখ তুলে সামনের দিকে দেখলো তার গার্ড শহীদ আদ্রিতা হাতে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই একসাথে বলে উঠল, শুভ জন্মদিন ম্যাম। এদের এমন অবস্থা দেখে আঁখি হেসে দিল, সবাইকে ধন্যবাদ জানালো। এবার আঁখি হেসে কেকটা উঠিয়ে নিল। অতঃপর গার্ডেরা নিজেদের অবস্থানে চলে গেল। আদ্রিতকে আঁখি ভিতরে আসতে বলল। আঁখি খুশি মনে বলল আদ্রিতকে, ধন্যবাদ ডাক্তার সাহেব। সরি। কেন? দিনে এভাবে তোমার সাথে কথা বলা হয়তো ঠিক হয়নি। সেটা তো ওভাবে কথা বলার আগে ভাবা উচিত ছিল আপনার। এখন আর মাপ চেয়ে কী লাভ? কেন এসেছেন আপনি? চলে যান, আমার আপনাকে দেখতেই মন চাইছে না। আঁখি, এসব কি বলছো তুমি? আসলেই আমি দুঃখিত। তো আমি কি করব? আপনার দুঃখিত নিয়ে মাথায় দিব না পায়ে পড়ব? যত সব। আঁখির কথা শুনে আদ্রিতা অসহায়ের মতো তাকিয়ে রইল। আদ্রিতির দিকে বেশ খানিক সময় ধীর দৃষ্টিতে তাকিয়ে ফিক করে হেসে উঠে বলল, আপনি সে আজ তো ১৩০ রয়ে গেছেন, একটুও বদলাননি। এমন একটু কথার জন্য কেউ সরি বলতে আসে? একসময় তো সরি সহ বলতে চাইতেন না। সে কিনা ধম্ম, আর আজকে এক ক্ষমা না পাওয়ার বদলে কেমন নিরামিষ চেহারা উপস্থাপনা করলেন আপনি মুহূর্তে। হাহা। আঁখি তো হাসতে হাসতে নেই। আদ্রিত ফলকেই বিলীন হলো তার হাসি মাখা মুখের মায়ায়। কতদিন পর সে মুক্ত জরা হাসি দেখার সৌভাগ্য হলো তার। আদ্রিস রিয়াদের জানাজা পড়ে চলে এসেছিল বাড়িতে। প্রিয় বন্ধুর মৃত্যুতে আজ অনেক জল জড়িয়েছে চোখের, মাথাটা অনেক ধরেছে, তাই চোখ বন্ধ করে শুয়ে আছে চিত হয়ে। মাথায় ঘুরছে তখন আদ্রিতের বলা আঁখিকে নিয়ে কথাগুলো। মনে জন্মেছে অসীম ভয়। আঁখিকে যদি আদ্রিত আবার ছিনিয়ে নেয় তবে সে কি করবে এবার? হঠাৎ নিচ থেকে হৃদিকার কান্নার শব্দ শুনে তাড়াহুড়োয় বেরিয়ে এলো আদ্রিস। এসে দেখলো হৃদিকা নিজের চুল আর মাথার চেঁচানো দৃশ্য দেখে সহ্য করতে না পেরে আদ্রিস হুঙ্কার দিয়ে বললে, মা এসব কি করছো? ছাড়ো ওকে। আদ্রিস এগিয়ে গিয়ে তাকে ছাড়াবে, তার আগে হৃদিকা নিজেকে ছাড়িয়ে নিল। আদ্রিস এবার গর্জে বলল, তোমার সাহস হলো কি করে মা হৃদিকার চুল হাতে দেওয়া? বাবাও অভিনয় করছে। ও নিজে থেকে আমার হাত দিয়ে এমনভাবে ধরেছিল যে মনে হয়েছিল আমি ধরেছি। মিথ্যে বলো না মা। হৃদিকা, বলো কি হয়েছে? কিছু হয়নি, তুমি যাও। হৃদিকা, বলো। তুমি না বললেও আমি জেনে নেওয়ার অন্য রাস্তা বের করে নেব। তাই বলো জলদি, কি হয়েছে? লুকানোর আর কোনো রাস্তা নেই, এমন ভাব নিয়ে হৃদিকা বলে ফেলল, আসলে আজকে আদিল ভাইয়া যখন বাইরে যাচ্ছিলেন তখন কিছু টাকা দিয়ে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস আনতে বলেছিলাম। ভাইয়া সবার বলা জিনিস আনলেও আমারগুলো আনলেন না। আর যখন জিজ্ঞেস করলাম কেন আনলেন না, তখন বললেন উনি আমার চাকর নাকি, যে আমার বলা জিনিস উনি আমার কথা মতো নিয়ে আসবেন। আমি তখন বললাম, আমি আপনাকে চাকর ভাববো কেন? ছোট বোন হিসেবে অধিকার মনে করে বলেছি। এমনটা ভাববেন জানলে আমি ওনাকে কখনো নিজের জিনিস আনতে বলতাম না। কথাগুলো শুনে এসে মা আমার চুল মুঠো করে ধরলেন। আমি নাকি মুখে মুখে তর্ক করি, ফকিন্নির মেয়ে হয়ে বড় বড় কথা বলি। হৃদিকা সব কিছু মিথ্যে বলছে আদ্রিস, ওর কথায় আসিস না। খবরদার ভাইয়া, আর একটা কথা বলেছো তো আমি ভুলে যাব তুমি আমার বড় ভাই হও। তোমাদের সাই দিয়ে আমি মাথায় তুলেছি। তোমরা কি ভেবেছ তোমরা যা তা করবে আর আমি মেনে নিব? নো ভাইয়া, ভুলে যেও না তোমরা সবাই আমার টাকায় খেয়ে পড়ে আছো। তাই আমার স্ত্রীর সাথে সামনে থেকে ব্যবহারটা ঠিক করে করবে আশা করি, নয়তো তোমাদের সাথে সব সম্পর্ক ত্যাগ করতে বাধ্য হব আমি। কখনো এমনটা ভাবিনি আর এমন করে কথা বলিও নি, কিন্তু আজ তোমরা আমায় তা করতে বাধ্য করলে। হৃদিকা, আজ থেকে তোমার যা চাই তুমি আমাকে বলবে, নয়তো কাজের লোক দিয়ে আনিয়ে নিবে।
ওপরের খেয়ে পড়ে এদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে, তাই মনুষ্যত্ব গুলিয়ে খেয়েছে। চলো এবার কক্ষে। আদ্রিস হৃদিকাকে নিয়ে চলে গেল। তিনজেরা অশ্রুসিক্ত চোখ তাকিয়ে রইল তাদের দিকে। আখি কেকটা টেবিলে রাখবে, কিন্তু তার আগে হাত থেকে ভুলবশত কেকটা ফ্লোরে পড়ে গেল। আখি জিগবে কামড় দিয়ে আদ্রিতের দিকে তাকালো, অতঃপর অসহায়ের মতো মুখ বানিয়ে বলল, সরি ডাক্তার সাহেব। আদ্রিত গুমড়ো মুখ করে বলল, তুমি একটুও বদলাওনি। মিস ফেরা ছিলে আর পেরাই আছো। আখি এবার ছোট করে একটা বড় হাসি মুখে টাঙ্গিয়ে বলল, আমি আপনার জন্য মিস ফেরা থাকবো সারা জীবন, দেখে নেবেন আপনি। এবার পেশার মতো মুখ করে না থেকে চলুন কেক বানাই। আখি আদ্রিতের হাত ধরে কিচেনের দিকে টেনে নিয়ে যেতে শুরু করলো। আদ্রিত 6 বছর পূর্বে আখির সাথে কাটানো সেই মুহূর্তগুলোকে চলে গেছে এক পলকে। ক্ষণগুলো তো এমনই ছিল। আজ আখির জন্মদিন। আজকের দিনে কত রকমভাবে আখিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতো আদ্রিস, কতভাবে উদযাপন করত। আর আজকের এই দিনেই সে আখির বিরহ দহনে পড়ছে। ইচ্ছে করছে তার উড়ে চলে যেতে আখির কাছে। পাশেই শুয়ে আছে হৃদিকা, অসব সুন্দরী এক রমণী, কিন্তু আজ তার হেত পাশে থেকেও তার প্রতি কেমন কোনো টান অনুভব করছে না, যেমনটা আখি পাশে থাকলে করতো আদ্রিস প্রতিনিয়ত। কি করবে আদ্রিস, সব কিছুই তো অসহ্য লাগছে তার। আখি কেক বানাচ্ছে আর আদ্রিত দেন দূরে দেখে যাচ্ছে তাকে। হঠাৎ আখি বেশ খানিক চকলেট আঙ্গুল দেখে আদ্রিতকে নাকে মেখে দিল। তারপর হেসে বলল, এই যে সোখানাকোয়ালা, এভাবে কারো দিকে হা করে তাকিয়ে থাকা ঠিক না। ঠিক সময়ে বিয়ে হয়ে গেলে দোষটা চলে যেত আপনার। এই যে তুমি আমার চরিত্রে কি দোষ দেখেছ? বাহারে, আমি চরিত্র দোষ কখন বললাম? কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ। তুমি কিন্তু আমায় আবার কথার জালে ফাঁসাচ্ছ। কেউ ফেসে গেলে আমি কি করব? হাহা, হয়েছে হয়েছে, এখন আর নিরামিষ চেহারাটাকে আর নিরামিষ বানাতে হবে না। কেকটা হোক, তত সময় আমরা ছাদ থেকে ঘুরে আসি, মনে হয় বৃষ্টি আসবে। আখি আদ্রিতের হাত টেনে নিয়ে এবার ছাদের দিকে হাঁটা শুরু করল। মুষলধারে মিষ্টি নেমেছে। হনহনিয়ে বহমান হাওয়া যেন শীতের আগমন বানিয়ে দিয়ে যাচ্ছে। শীতল পরিবেশে উষ্ণতার দোয়া পেতে দুই নরনারী যেন একে অপরের বেছে নিল প্রেমময় আশ্রয় হিসেবে। আঙ্গাগী হয়ে দুজন দাঁড়িয়ে আছে, উপসে পড়ছে দুজনের গরম নিঃশ্বাস একে অপরের উপর। এতটা কাছে এসে আর যে দূরে যাওয়ার মনোভাব গড়ে তুলতে সক্ষম হচ্ছে না। আজ যেন সবকিছুই তাদের মধুর মিলনের আশা রেখে বসে আছে। আজ পরিবেশটাও যেন তাদের মনের তালে তাল মিলিয়ে ধুলে উঠেছে। আর কি চাই দুই প্রেমিক হৃদয়ের ভালোবাসার অতলে তলানোর জন্য? তাই আর দেরি করতে চাইল না সেই প্রেম পিয়াসু দুটি মন। অদরে অদর জমিয়ে দিল আখি আদ্রিত নামক যুবক রমণী। সাথে সাথে হকচকিয়ে ঘুম থেকে উঠল আদ্রিস। খারাপ স্বপ্ন দেখেছে সে। আখি আদ্রিত কিস করছিল, মুহূর্তটা চোখের সামনে থেকে সরছেই না। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল তার তখন। স্বপ্নে তাদের একসাথে দেখতে পারছে না। সত্যতে তাদের এভাবে দেখার কথা তো ভাবতেও পেরে ওঠে না। পাশ ফিরে তাকালো হৃদিকার দিকে। অগোচরেই শুয়ে আছে সে, শরীরের বিভিন্ন জায়গায় উন্মুক্ত, কিন্তু আদ্রিসের আজ যেন কোনো মোহ নেই তার প্রতি। আখিকে হারানোর ভয় বুকে যেন কামড় দিয়ে বসেছে। দেখতে দেখতে বৃষ্টি নেমেছে। মনের আনন্দে বৃষ্টিতে ভিজছে আখি। আদ্রিত ওকে বারবার ভিতরে চলে আসতে বলছে, তবে কে শুনে কার কথা? এই আখি, ভিতরে আসো, জ্বর আসবে। পারলে এসে নিয়ে যান দাদুমশাই। তুমি এভাবে আসবে না তো? না। দাঁড়াও, আসছি। অতঃপর আদ্রিত এগিয়ে গিয়ে আখিকে টেনে ভিতরে আনতে গেলে আখি ওকে উল্টো জব্দ করে বসলো। আদ্রিত একদিকে তাকে টানলে আখি অপর দিকে তাকে টানতে লাগলো। টানাটানিতে দুজনেই ছাদে পড়ে গেল। আখি খিলখিল করে হেসে উঠে বলল, আপনি আগেও আমার সাথে পেরে ওঠেননি, আর এখনো পারেন না। কথাটা মানতেই হবে। তোমার সাথে তো আমার দাদাও পেরে উঠবেন না।
আখি এবার হেসে আদৃতকে টেনে তুলল, অতঃপর নিজের মতো বিছতে লাগলো। আদৃত শুধু তার দিকে বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, তুমি মোটেও বদলাওনি আখি। আমাদের মধ্যকার সম্পর্ক বদলে গেলেও তুমি আমার সেই আখি এখন রয়ে গেছো, যার সাথে কিছু সময় পার করলে যে কেউ তার প্রেমে পড়বে। সেই রমণীকে নিজের করে পেয়েও কিভাবে হাতছাড়া করলো আদৃশ। একেই বলে হয়তো কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। পৌষ মাসটা আমার কপালে অবশেষে জুটলো, যা আমি আর কখনো হারাবো না। আর সর্বনাশটা না হয় আদৃশেরই থাকলো। তোমাকে এবার নিজের করে নেওয়ার সকল পন্থাই অবলম্বন করবো আমি আখি। তুমি যে শুধুই আমার। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে দুজন ঘরে চলে আসলো। তবে আদৃত কি পরবে? বাড়িতে কোনো ছেলে মানুষের কাপড় তো নেই। ভিজে বিড়ালের মতো আদৃত সামনে দাঁড়িয়ে আছে, আর আখি নখ খামছে ভেবে যাচ্ছে কি পরাবে আদৃতকে। হঠাৎ মনে পড়লো তার কাজের লোকের রহমতের কথা। ঘরে দুজন কাজের লোক, রহমত আর আরেকজন মেয়ে কাজ করে। রহমত মেয়েকে জিজ্ঞেস করলো এবার আখি, রহমত চাচা আপনার কাপড় আছে তো? হ মা, তইলে শার্ট থাকলেও প্যান্ট নাই, আমি তো লুঙ্গি পরি। কথাটা শুনে আখি দাঁত কেলিয়ে এবার আদৃতের দিকে তাকালো। আদৃত ভালো করে চিনে আখিকে, তাই জটপট বলে উঠল, একদম না, আমি ভিজে কাপড়ে থাকবো, সমস্যা নেই, বাড়ি গিয়ে চেঞ্জ করব। তাছাড়া আমি কখনো লুঙ্গি পরিনি। জীবনে পরেননি, আজকে পরে নেবেন, সমস্যা কই? রহমত চাচা থাকতে আপনি কষ্ট করবেন কেন? চাচা আপনার একটা লুঙ্গি শার্ট সহিত নিয়ে আসুন তো। কথাটা বলে আখি মুখ চেপে হাসতে লাগলো। আজ 3 বছর। আখির জন্মদিন নামক এই দিনটাই বিষাদ ছেয়ে থাকে খান ম্যানশনে। জন্মদিনে কতই হই হল্লোড় করে বেড়াতো আখি পুরো খান ম্যানশনে। সবার কাছেই তার হরেক ধরনের আবদার থাকতো। দুষ্টুমি ফাজলা মতো মশগুল রাখতো সবাইকে সারাদিন। এই ঘরের মানুষ থেকে জড়বস্তু কীটপতঙ্গ অবধি যেন প্রায় আখির শোকে শোকায়িত হয়ে থাকে। বাড়িটা যে প্রাণহীন আজ 3 বছর ধরে আখি ব্যতীত। আশরাফ খান মেয়ের এই জন্মবার্ষিকীতেও না খেয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টায় মগ্ন হয়ে আছেন। প্রতি বছর জন্মদিনে যে মেয়ে বাবার হাতে খাওয়ার আবদার করে বসত, সে বাবার গলা দিয়ে এমন দিনে খাবার কি করে নামবে। মা মিসেস তাহমিনা খানও নীরবে কান্না করছেন। আহিলও না খেয়ে বেলকুনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে একদিনে। তখন কাঁধে হাত রাখলো তার প্রিয়তম স্ত্রী মায়েশা, 8 মাসের অন্তঃসত্ত্বা সে। কি হলো, ঘুমাবে না? কি তুমি এখনো ঘুমাওনি? তুমি না ঘুমালে কি করে ঘুমাবো? ঘুম আসছে না লক্ষ্মীটি, তুমি ঘুমিয়ে পড়ো। তোমার এভাবে বেশি রাত জেগে থাকা ঠিক না। একটা আবদার করব, রাখবে? বলো। বলো কি চাই তোমার? আখিকে ফিরিয়ে নিয়ে আসো। তা কখনো সম্ভব না। কেন সম্ভব না? আমাদের নিজের ইচ্ছেতে ছেড়ে চলে গেছে, আর তোমরাও তো যেতে দিয়েছো। কখনো আটকাতে চেয়েছো ওকে? কেন আটকাবো? ওর কাছে তো আমাদের থেকে আদৃশ তখন বড় ছিল। আজ তার মাসুল কিভাবে ওকে দিতে হয়েছে দেখেছ? ও তো ছোট মানুষ, ভুল করে গেছে। তোমরা কি পারতে না ওকে ক্ষমা করে মেনে নিতে? আমরাও তো ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি গরিব ছিলাম বলে বাবা তো প্রথমে আমাদের বিয়ে বিষয়ে মানছিলেন না। তখন আখি আমাদের সাহায্য করেছিল, আমাদের হয়ে বাবাকে বুঝিয়েছিল। আর ওর সময় তুমি কি করলে বলো? ওকে ওর ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিতে বললে। ছেড়ে দিতে বলেছি কারণ আদৃশ ওর জন্য ঠিক ছিল না। তোমার জন্য ঠিক ছিল না, কিন্তু ওর জন্য তো ছিল। চাইলেই কি কেউ কারো প্রতি তার ভালোবাসার অনুভূতি মুহূর্তে মেরে ফেলতে পারে আহিল? আর যেখানে কথা রইল আদৃশের বিশ্বাসঘাতকতার, সেখানে একটাই কারণ, হয়তো আল্লাহ আখির কপালে আদৃশকে লিখেননি, তাই কারণবশত সে তার জীবন থেকে সরে গেছে। কোনো নিশ্চয়তা ছিল কি তোমাদের পছন্দ অনুযায়ী আখি বিয়ে করে নিলে তার সাথে এমনটা ঘটতো না? এসব ভাগ্যের ব্যাপার আহিল, এসবে এত যুক্তি খাটালে তো হবে না।
তাও আখি এখন নিজের ভুল বুঝতে পারছে। এখন না হয় তোমাদের ওকে ক্ষমা করে দেওয়া উচিত। এমনটা করে যেমন আমরা কেউ ভালো নেই, তেমন হয়তো আখিও ছটফট করে আমাদের জন্য। রহমত চাচার লুঙ্গি আর শার্ট পরে দ্বিধাদ্বন্দ্বের সহিত আখির কক্ষ থেকে বেরুল আদৃত। ঘরের উপস্থিতি সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়েছিল তখন আখির কক্ষের পানে। আদৃত এবার বেরিয়ে এলে রহমত আর মরিয়ম একে অপরের দিকে তাকিয়ে মুখ ছিপে হাসতে লাগলেন। আখি কোনো মতে তার হাসি দমিয়ে রাখলো, কিন্তু ফেরে উঠল না। আদৃত সামনে এসে দাঁড়াতে আখি হু হা করে হেসে দিল। নট ফেয়ার আখি, এখানে হাসির কি হলো? লুঙ্গিই তো পরেছেন, সেটাই তো হাসির জিনিস। আপনাকে রহমত চাচার বড় ভাই দেখাচ্ছে। হা হা। আখি হাসতে হাসতে হেসেই যাচ্ছে। আখির হাসি দেখে আদৃতও হেসে দিল। অবশেষে আদৃতের হাসিতে আখি হাসি কিছুটা দমানোর চেষ্টা করে বলল, এভাবে হাসেন না কেন সব সময়? হাসলে আপনাকে সত্যিই অনেক ভালো লাগে, আর হাসতে কিন্তু টাকা লাগে না, বুঝলেন ডাক্তার সাহেব? হাসানোর জন্য তোমার মতন কেউ নেই আখি। আদিত্যের হঠাৎ বলে ওঠা কথাটা আখিকে বেশ অস্বাভাবিকতায় ফেলে দিল। হাসি থামিয়ে এবার স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আচ্ছা এসব ছাড়ুন, আজ চলুন কেক রেডি, এবার কেটে নেওয়া যাক। অতঃপর সবাই মিলে কেক কাটলো, গার্ডদেরও হানিয়ে নিল আখি। কেক কাটা পরে সবাই ছবি উঠলো। আদৃত লুঙ্গি আর শার্ট পরে ছবি উঠাতে না চাইলে আখি জোর করে কয়েকটা ছবি তুলে নিল তাকে, তারপর জোরে জোরে হাসলো কিছুক্ষণ। ছেলেকে ঘুম পাড়িয়ে বিছানার এক প্রান্তে বসে চোখের জল ফেলছে সুব্রতা। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার মতো সক্ষমতাও আদিলের নেই, তবুও তার পাশে গিয়ে বসলো। তার কাঁধে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না, তুমি দেখো আমি কিছু না কিছু একটা করব। আমাদের এভাবে আর আদৃশের উপর বোঝা হয়ে থাকতে হবে না। সুব্রতা ঝাটকা দিয়ে আদিলের হাত সরিয়ে নিল, কর্কশ কণ্ঠে বলল, এবার আর কখন করবে তুমি কিছু? আমি আর আমার ছেলে বুড়ো হয়ে গেলে, মানুষের দাসত্ব করে জীবন কাটিয়ে দিলে, তখন প্রথমে ভেবেছিলাম তোমাকে পেয়ে হয়তো আমি সৌভাগ্যবতী হয়েছি, কিন্তু না, আমার দুর্ভাগ্য ছিল যে তোমাকে ভালোবেসেছিলাম। পড়ালেখা করনি কখনো, গুন্ডাদের মতো টই টই করে ঘুরিয়ে বেড়েছ এখানে সেখানে। দায়িত্ববোধ কখন ছিল তোমার মধ্যে? আমি ভালোবেসেছিলাম বলে হয়তো তোমার কপালে বই জুটেছে, নইলে তাও জুটত না। তোমার অযোগ্যতা তো সবাই বুঝে গিয়েছিল, তাই বাবা সম্পত্তির প্রায় সকল অংশে আদৃশের নামে লিখে দিয়েছেন, আর তোমাকে দিয়েছেন জঙ্গল এলাকার এক জমি, যা কখনো কেউ কিনবে কিনা সন্দেহ আছে। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, নইলে তোমার মতো বেকার আর বোঝার সংসার কখনো করতাম না, কখনো আর এভাবে অপমান অবহেলা সহ্য করতে হতো না আমার। কথাগুলো বলে সুব্রতা ফ্লোরে বসে পড়ে কাঁদতে লাগলো। আদিলের চোখ টকরে বেরিয়ে এলো অসহায়ত্বের জল। সারা পৃথিবী ওর বিরুদ্ধে চলে গেলেও সুব্রতা কখনো তার সঙ্গ ছাড়েনি। তার সক্ষমতা হয়ে থেকেছে সে সর্বক্ষণ। কোনোদিন তার বিপক্ষে যায়নি সুব্রতা, জোর গলায় কখনো কথা বলেনি তার সাথে। আদিলের মনের বল হিসাবে পাশে থেকেছে সুব্রতা, ভালোবেসে যে বিয়ে করেছিল তাকে। গরিবের মেয়ে, তাই বেকার হলেও বাবার সম্পত্তি দেখে সুব্রতার বাবা মা নির্দ্বিধে মেয়ে তুলে দিয়েছিলেন আদিলের হাতে। বড়লোকের বড় ছেলে ছিল আদিল। মা বাবার অতি আদরে বিগড়ে গিয়েছিল, পড়ালেখা একদম করতো না, সারাদিন মাস্তানি করত। বিভিন্ন খারাপ অভ্যেস ছিল তার, কিন্তু সুব্রতা আসার পর পরিবর্তন আসে আদিলের জীবনের সঠিক দিশা পায় আদিল। খারাপ সঙ্গ ও নেশা ত্যাগ করার সাথে সাথে
তার মধ্যে দায়িত্ববোধ তো চলে আসলো, তবে যে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চাইলেও আর বাকি পড়ালেখা এখন করতে পারবে না আদিল। কোনো চাকরি হলেও অজ্ঞতার কারণে সেই টিকে না বেশি দিন। টেনে টুনে এসএসসি পাশ করে গেলেও শিক্ষার যথেষ্ট জ্ঞান সে আয়ত্ত করতে পারেনি। তাছাড়া মূর্খতার কারণবশত বংশের নাম ডুবোবে ভেবে তার বাবা দাদাও সম্পত্তির বেশিরভাগ অংশ করে দিয়েছেন আদৃশের নামে। আদৃশই একমাত্র আদিলের সংসারের চাবিকাঠি। ভরসার নাম হিসেবে সুব্রতা ছোঁয়া থাকায় এতে আফসোস কখনো হয়নি আদিলের, কিন্তু আজ যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। আর যদি ঠিকমতো পড়ালেখা করতো বা অন্য কোনো কাজে মন দিত, তবে স্ত্রী সন্তান নিয়ে এমন অনিচ্ছে জীবনযাপন করতে হতো না তার। আফসোসের সাথে তিক্ত অভিমান নিয়ে চলে গেল আহিল কোথাও বেরিয়ে। আদ্রিতের কাপড় এখনো শুকোয়নি। ভিজে কাপড় পরে আদ্রিত বাড়ি যাওয়ার মন মানিয়ে নিলে আঁখি বাধা দিল। দেখুন, রাত 2টা বাজে, এদিকে আপনার কাপড় এখনো পুরো ভিজে রয়েছে, তাই আপনি আজকে এখানে থেকে যান, কাল সকালে না হয় চলে যাবেন। না আঁখি, আমি চলে যাই। আরে শুধু শুধু জেদ করবেন না তো, আপনাকে জেদ করা মানায় না, ফালতু জেদ করেন আপনি। গেস্ট রুম আমি রেডি করিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে শুয়ে পড়ুন। কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ এখানেই থাকুন। তার লুঙ্গিতে আপনাকে কিন্তু দারুণ লাগছে। মস্করা করে কথাটা বলে হেসে হেসে চলে গেল আঁখি। আদ্রিতের মনে ভালো লাগার অনুভূতি আরেক দফায় খেলিয়ে গেল। আদ্রিত জানে আঁখি সে ব্যতীত অন্য কোনো ছেলের সাথে কোনোদিন একটা ফ্রি হয়ে কথা বলেনি বা বলেও না। ছেলেদের থেকে দূরেই থাকে আঁখি। আদ্রিতই প্রথম কোনো ছেলে ছিল যার সাথে নিজের পরিবার ব্যতীত এত সহজে মানিয়ে নিত আঁখি। আদ্রিতের সাথে মনের সকল কথা ভাগ করে নেওয়া, তাকে বিরক্ত করা, তার সাথে ঝগড়া করা, সব কিছুই জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল আঁখির। আর আঁখির আজকের আচরণ আদ্রিতে বুঝতে সক্ষম হলো। আঁখি এখন আদ্রিতের সে অবস্থান থেকে তাকে সরাতে সক্ষম হয়নি। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেল রিদিকা। হঠাৎ ব্রাশ করতে গিয়ে একদিনের এক আক্কেল দাঁত ব্যথা অনুভব করতে পারলো। ব্রাশ বের করে তাতে অনেক রক্ত লেগে থাকতে দেখতে পেলে সাথে সাথে কুলি করলো। অনেক রক্ত বেরোলো সে দাঁত দিয়ে। কুলির সাথে রিদিকে এবার দাঁতে হাত লাগিয়ে বুঝতে পারলো দাঁতটা নড়ছে, যাতে ঘাবড়ে উঠলো তার মন। এ বয়সে তার দাঁত নড়বে কেন? গতকাল আচমকা এত চুল আসলো, এদিকে শরীরটাও কেমন দুর্বল লাগছে আজকাল। বিষয়টা কি আদৃশকে তার জানানো দরকার? না, রিদিকে এসব কথা বর্তমান আদেশকে জানাবে না। সে নিজেই ডাক্তারে যাবে ভেবে নিয়েছে। সারাটা রাত্রি বিনিগ্র গেল সুব্রতার। রাগের মাথায় আদিলকে এত সব কথা শুনিয়ে গেছিল সে। আদিল চলে যাওয়ার অনেকক্ষণ পর সে তার কৃতকর্মের জন্য আফসোস করতে শুরু করলো। সারা রাত বাড়ি ফিরিয়ে নিয়ে আদিল। ফোনও অফ আসলে তার, যা ফেরেশান করে তুলল সুব্রতার মন। আদিলকে যে বড্ড ভালোবাসে সে, সব জেনেই তো আদিলকে মেনে নিয়েছিল সে। তবে আজ কীভাবে এমনটা করে যেতে পারলো? কিভাবে মাফ করবে নিজেকে সুব্রতা? সাত সকালে ঘুম থেকে উঠে পড়লো আদ্রিত। কাপড়গুলো শুকিয়ে গেলে পরে নিল এবার। সকালের শুরুটা আঁখির হাসি মাখা মুখ দেখে করতে চাইল, তাই ফ্রেশ হয়ে আগে তাকে খুঁজতে শুরু করলো। কিন্তু কোথায় সে? তার তো কোনো খোঁজ নেই। আঁখিকে খুঁজতে খুঁজতে বাগানের দিকে গেল আদ্রিত। বাগানের দোলনাতে বসে রাতে উঠা ছবিগুলো দেখছিল আঁখি। আদ্রিতের লুঙ্গি পরানোর ছবি দেখে এখনো অনেক হাসি পেল আঁখির। অল্পতে মনে পড়ল আঁখির সে বিষাদময় দিনগুলোর কথা, যেদিন আদ্রিত নামক ভালোবাসার মানুষটাকে সে ডাক্তার সানিয়ার সাথে দেখেছিল। বুকের ক্ষতের পরিমাণ সেদিন সয়ে যাওয়ার সীমা রেখাই ছিল না। কিশোরী মন সেদিন পাগলের মতো কেঁদেছিল। আদ্রিত যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল সেদিন মরে যেতে মন চাইছিল আঁখির। আদ্রিতের ছবি বুকে নিয়ে কতদিন আর কত রাত সে কেঁদে অতিবাহিত করেছে তা শুধু আঁখি জানে। একসময় সে যে অসুস্থ হয়ে পড়েছিল, ক্রিয়া সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টায় কলেজের ছাদ থেকে লাফ দিতে গিয়েছিল। কত কঠিন ছিল
সে দিনগুলো। তবে কার জন্য এসব করে গেল আঁখি? যার সুখের জন্য এমনটা করলো সেই তো আজ সুখী নয়। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো আঁখি। হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরতে শুরু হয়েছে। হঠাৎ করে আঁখির মনে পড়ল একটা গান। প্রায় দিনে আদ্রিতের স্মৃতিতে গানটা গাইত আঁখি। তার দেওয়া বিষাদময় অনুভূতি গানে ফুটিয়ে তুলল। আজও গানটা হঠাৎ গাইতে মন চাইল, তাই গাইতে শুরু করলাম। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত স্বাদের কান্নার দাগ দুইও না। সেজন্য এসে দেখে পথছে তার কেমন করে কেঁদেছি, সেজন্য এসে দেখে পথছে তার কেমন করে কেঁদেছি। হঠাৎ ফাঁসে কারো উপস্থিতি টের পেয়ে গান বন্ধ করে দিল। পিছনে তাকালো আঁখি। আদ্রিতকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ হকচকিয়ে গেল। আদ্রিত বলল, বন্ধ করলে কেন আঁখি? গাও না, তোমার সুর যে হাত থেকে আরো মধুময় হয়ে দাঁড়িয়েছে, শুনতে বড্ড মন চাইছে, শোনাবে না? কেন? কখনো তো এই সুর অসহ্য লাগতো আপনার। এমনও তো হতে পারে তখন ভালো লাগাকে অসহ্য লাগা মনে করেছি। ভালো লাগুক বা বিরক্ত, এটাই সত্য যে সেই 6 বছর পূর্বে আর ফিরে যাওয়া সম্ভব না। স্বাভাবিকভাবে আখির বলা যাওয়া উক্ত কথা কতটা যন্ত্রণাদায়ক আদ্রিতের প্রেমিক হৃদয়ের জন্য তা শুধু সে জানে। দুপুর ঠিক 12টার দিকে কক্ষে প্রবেশ করলো আদিল। কক্ষের এক কোণে বসে কান্না করছিল সুব্রতা। হঠাৎ কক্ষে আদিলকে দেখতে পেয়ে ছুটে গিয়ে তার পায়ে লেপ্টে পড়ল। কান্নায় ফুঁপিয়ে ওঠা স্বরে অসহায়ের মতো বলতে শুরু করলো, আমায় ক্ষমা করে দাও গো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বিহনে আমি বাঁচব না। আমার চাই না কোনো টাকা পয়সা, তোমার কোনো চাকরি। আমার শুধু তুমি হলেই চলবে। তোমার বদলে আমি সব অপমান অবহেলা মুখ বুজে সহ্য করে নিব। শুধু তুমি আমায় ছেড়ে যেও না। আমি রাগের মাথায় কি না কি বলে গেছি। তুমি আমায় মারো, গালিগালাজ করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। আদিল এবার সুব্রতাকে পা থেকে টেনে তুলে বুকে জড়িয়ে নিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, পাগলি বউ আমার, এভাবে কেউ কাঁদে? অধিকার খাটিয়ে তুমি না রাখলে কে রাখবে আমার উপর? কিভাবে ভাবলে তোমাকে ছেড়ে আমি চলে যাব? জীবনে অনেক ভুল করেছি আর না। আমি অনেক জায়গায় কথা বলে এসেছি, সপ্তাহখানেকের মধ্যে কোথাও না কোথাও একটা চাকরি বা কাজ হবে। তখন তুমি, রিহান আর মা সবাইকে নিয়ে আমি আলাদা কোথাও চলে যাব। আর দেখে নিও, তোমাদের সবার দায়িত্ব পালনে আমি সক্ষম হয়ে দেখাবো। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। ভালোই যাচ্ছে আখির দিনগুলো। আজ আবারও রাতে রাইড করার ইচ্ছে জাগলো মনে, তাই বাইক নিয়ে বেরোলো। খান ম্যানশনের বাহির থেকে বাড়িটা দেখে আসলো সে। রাত প্রায় 11টা। বাড়ির রাস্তা দিয়ে বাইক নিয়ে ঢুকছিল আখি, কিন্তু হঠাৎ বাইকের চাকায় কিছু লেগে বাইক নিয়ন্ত্রণ হারায় আখি। যথেষ্ট দক্ষ থাকায় পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। বাইক একপাশে রেখে রাস্তার দিকে তাকায় আখি। দেখতে পায় কিছু কিল পড়ে আছে। বুঝতে পারে অনেক কিছুই। বিচক্ষণতা নিয়ে চোখ ঘোরালো এবার। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কিছু ইঙ্গিত দিয়ে দিলে পিছন থেকে মাথায় কিছুর ভারী পড়ার আগেই বড় সে লাঠিটা পাকড়াও করে রাখে। লাঠি দড়িয়ে পিছনের জনকে ঘুরিয়ে সামনে এনে এক ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। দেখতে পায় হুডিওয়ালা মাস্ক পরিহিত কাউকে। গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পটিকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।